মার্চ ১৯৭৪ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ২৯ বছর পার হয়ে গিয়েছিল। চারদিকে শান্তি আর সমৃদ্ধি ছড়িয়ে পড়েছিল, কিন্তু ফিলিপিনের লুবাং আইল্যান্ডের ঘন ও ভয়াবহ জঙ্গলের মাঝে এক সৈনিক আজও যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। তার ইউনিফর্ম জায়গায় জায়গায় ছিঁড়ে গিয়েছিল, কিন্তু তার রাইফেল, তার তলোয়ার তখনও চকচক করছিল। এই ব্যক্তি আর কেউ নন, বরং জাপানিজ ইম্পেরিয়াল আর্মির একজন ইন্টেলিজেন্স অফিসার ছিলেন, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ২৯ বছর পরেও একা একা যুদ্ধ লড়েছিলেন, তাও আমেরিকান ফোর্সের বিরুদ্ধে। ভাবুন তো একবার, যখন পুরো পৃথিবী শান্তির উৎসব পালন করছিল, নতুন শহর গড়ে উঠছিল এবং মানুষ পুরনো যুদ্ধ রীতিমতো ভুলে গিয়েছিল, তখনও এই মানুষটি একা এমন এক যুদ্ধ লড়েছিলেন যা শেষ হয়েছে বহু বছর আগে। তার নাম ছিল হিরো ওনোডা, যার জন্য সময় ১৯৪৪ সালেই থমকে গিয়েছিল রীতিমতো। তার মনে হতো যে শত্রু আজও ওত পেতে বসে আছে এবং সেই জঙ্গল থেকে বের হলেই তাকে ধরে ফেলা হবে। ২৯ বছর পর্যন্ত একা একা, কোনো সাপ্লাই ছাড়া, কোনো সাহায্য ছাড়া দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে একজন মানুষ কিভাবে থাকতে পারে? পুরো পৃথিবীর জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ ১৯৪৫ সালে শেষ হয়েছিল, কিন্তু আসলে তা ১৯৭৪ সালে গিয়ে থেমেছিল। কারণ টেকনিক্যালি যতক্ষণ শেষ সিপাই স্যারেন্ডার না করে, ততক্ষণ যুদ্ধ চলতে থাকে। এটা কি শুধু একজন সিপাইয়ের ডিউটি ছিল, নাকি তার জেদ যা তাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ ওয়ার প্রিজনার বানিয়ে দিয়েছিল? হ্যালো এভরিওয়ান, আমি পিঙ্কি ছেত্রী। ওয়েলকাম করছি অন বোর্ড উইথ ছেত্রীর আরেকটি নতুন এপিসোডে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। হিরো ওনোডা ১৯২২ সালে জাপানের একটি ছোট গ্রামে জন্মগ্রহণ করেন, কিন্তু এটি সেই জাপান ছিল না যা আমরা এখন দেখতে পাই। আজ আমরা জাপানকে রোবট বা ফাস্টেস্ট টেকনোলজির জন্য জানি বা চিনি, আর ওই সময়কার জাপান এমন এক জাপান ছিল যা পুরো পৃথিবীকে জয় করার স্বপ্ন দেখছিল। তখনকার জাপানের বাচ্চারা যখন প্রথম পা বাড়াতো, তাকে হাঁটা নয়, বরং নিজের সম্রাটের জন্য মৃত্যুকে বরণ করা শেখানো হতো। ওনোডার শৈশবও খেলাধুলায় নয়, বরং কঠোর শৃঙ্খলার ছায়ায় কেটেছে, এমন এক পরিবেশে যেখানে ডিকশনারিতে স্যারেন্ডার নামের কোনো শব্দই ছিল না। সেখানে ছোটবেলা থেকে শেখানো হতো যুদ্ধ হারার পর স্যারেন্ডার করার চেয়ে মৃত্যু ভালো। ওনোডাও সেই সামরিক পরিবেশের সৃষ্টি ছিল, যাকে ছোটবেলা থেকেই শেখানো হয়েছিল যে আনুগত্যর মানে হলো নিজের কমান্ডারের প্রতিটি হুকুমকে সৃষ্টিকর্তার হুকুম মনে করা। কিন্তু সেই হুকুম কোনটি ছিল যা ওনোডাকে ২৯ বছর পর্যন্ত একা দ্বিতীয় বিশ্বযুদ্ধ লড়তে রীতিমতো বাধ্য করল? সাল ১৯৪৪, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তুঙ্গে ছিল এবং জাপানের লড়াই ছিল আমেরিকা ও তার মিত্র শক্তির সাথে। সে সময় পরিস্থিতি বেশ ক্রিটিক্যাল হয়ে উঠেছিল এবং জাপান এই যুদ্ধে মারাত্মকভাবে হারছিল। কিন্তু জাপানিজ হাইকমান্ড এক শেষ চাল চালল। তারা মিত্র শক্তিকে শিক্ষা দেওয়ার জন্য এমন গেরিলা সৈনিক তৈরির সিদ্ধান্ত নিল যারা লুকিয়ে শত্রুর এলাকায় ধ্বংসলীলা চালাতে পারে। হিরো ওনোডাও সেই অল্প কয়েকজন নির্বাচিত সিপাইয়ের একজন ছিলেন, যাদের নাকানো মিলিটারি স্কুলে গেরিলা ট্রেনিং এর জন্য পাঠানো হয়েছিল। এটি কোনো সাধারণ মিলিটারি স্কুল ছিল না। এখানে ওনোডাকেও ইন্টেলিজেন্স, গোয়েন্দাগিরি এবং শত্রুর ওপর লুকিয়ে হামলা করার ভরপুর ট্রেনিং দেয়া হয়েছিল। তাকে শেখানো হয়েছিল কিভাবে একা জঙ্গলে বেঁচে থেকে শত্রুর সাপ্লাইয়ে আগুন দিতে হয় এবং কিভাবে গেরিলা ওয়ারফেয়ারের মাধ্যমে একটি পুরো বাহিনীকে ক্লান্ত করে দিতে হয়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সেই বিশেষ নির্দেশ যা তাকে তার কমান্ডার দিয়েছিলেন। ট্রেনিং শেষ হওয়ার পর কমান্ডার ওনোডার চোখের দিকে তাকিয়ে বলেছিলেন যে তোমাকে কোনোভাবেই স্যারেন্ডার করা চলবে না। মনে রেখো, তোমার সুইসাইড করারও অনুমতি নেই। ৩ বছর লাগুক বা ৫ বছর, আমরা আবার দেখা করব, কিন্তু ততক্ষণ পর্যন্ত তুমি শত্রুকে শান্তিতে ঘুমাতে দেবে না, এটা প্রমিস করো। এই শব্দগুলো ওনোডার ভেতর এমন এক আগুন জ্বালিয়ে দিয়েছিল সেই সময়, যা আগামী ২৯ বছর পর্যন্ত নিভে যাওয়ার কোনো নামই নিচ্ছিল না।
এই মিশনের জন্য ওনোডাকেও ফিলিপাইনের লুবাং আইল্যান্ডে পাঠানো হয়েছিল। এটি একটি ছোট আইল্যান্ড যা পুরোপুরি ঘন জঙ্গলে ঘেরা। যুদ্ধের দিক থেকে এটি জাপানের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল, কারণ এখান দিয়েই আমেরিকা ও তার সঙ্গীদের সাপ্লাই যেত। হিরো ওনোডা, যে এখন একজন ইন্টেলিজেন্স অফিসার হয়ে গিয়েছিলেন, তার দায়িত্ব ছিল বেশ কঠিন। ডিস্ট্র্যাক্ট অ্যান্ড ডিস্ট্রয়, অর্থাৎ শত্রুর সাপ্লাই লাইনে লুকিয়ে লুকিয়ে হামলা করা, তাদের উপর নজর রাখা এবং জঙ্গলের প্রতিটি কোণ শত্রুর জন্য জাহান্নাম বানিয়ে তোলা। এই মিশনে তাকে ততক্ষণ থাকতে হবে যতক্ষণ জাপানিজ ইম্পেরিয়াল আর্মি তাকে নিতে না আসে। এতে 5 বছর লাগুক বা 10 বছরই লাগুক না কেন। ওনোডার লুবাং আইল্যান্ডে যাওয়ার মাত্র 1 বছরই হয়েছিল যখন অগাস্ট 1945 সালে পৃথিবী প্রথমবারের মতো নিউক্লিয়ার ওয়েপন ব্যবহার হতে দেখল। আমেরিকা জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে অ্যাটমিক বোমা ফেলে পুরো বিশ্বকে চমকে দিল। এই হামলার পর জাপান আনুষ্ঠানিকভাবে স্যারেন্ডার করল এবং এটাই ছিল সেই টার্নিং পয়েন্ট যেখান থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটল। যুদ্ধ তো শেষ হয়ে গেল, কিন্তু ফিলিপাইনের লুবাং আইল্যান্ডে হিরো ওনোডাকে এই খবর দেওয়ার মতো কেউ ছিল না সেই সময়। সে তখনও সেখানে তার 3 সাথী আকাটসু, শিমাদা এবং কোজুকার সাথে ওত পেতে বসেছিল। মিত্রশক্তি, যাদের আইল্যান্ডে থাকা গেরিলার সম্পর্কে ধারণা ছিল, তারা সেখানে লক্ষ লক্ষ লিফলেট ফেলল, যাতে লেখা ছিল যে জাপান সারেন্ডার করেছে, যুদ্ধ শেষ হয়ে গেছে, এখন পাহাড় থেকে নিচে নেমে এসো। কিন্তু ওনোডা যখন এই লিফলেট পড়ল, তার সন্দেহ হলো যে সম্ভবত এটি তাকে এবং তার সাথীদের ফাঁসানোর কোনো চাল হতে পারে, কারণ তাকে শেখানো হয়েছিল ট্রেনিংয়ে যে শত্রুরা অনেক চালাক হয়, তারা মিথ্যা খবর ছড়িয়ে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে। ওনোডার মাথায় সেই সময় শুধু একটি কথাই গেঁথেছিল, যতক্ষণ আমার কমান্ডার ফিরে না আসছে আমার যুদ্ধ চলতে থাকবে। এখান থেকে শুরু হলো সময়ের সেই পরীক্ষা যা মানুষের সহ্য ক্ষমতার সীমানা ভেঙে দিল। আগামী বহু বছর পর্যন্ত ওনোডা ও তার সাথীরা ভূতের মতো এই আইল্যান্ডে ঘুরে বেড়াতে লাগলো। তাদের মাথার উপর কোনো ছাদ ছিল না, আর খাবার দাবারের জন্য ছিল না কোনো ধরনের কোনো রেশন, শুধু জঙ্গলের গাছপালা আর ভেজা মাটি ছিল তাদের ঘর। বেঁচে থাকার জন্য তারা কাঁচা কলা, নারকেল, আবার কখনো কখনো স্থানীয় মানুষদের ক্ষেত থেকে চুরি করা চালের উপর নির্ভর করত। যখন ক্ষুধা সীমা ছাড়িয়ে যেত, তখন তারা জঙ্গল থেকে বেরিয়ে রীতিমতো শিকার করত এবং সেই শিকার করা জন্তুর মাংস রোদে শুকিয়ে কয়েক মাস ধরে খেত। কিন্তু এই যুদ্ধ কেবল টিকে থাকার জন্য ছিল না। ওনোডা লোকাল পুলিশ এবং গ্রামবাসীদের শত্রু মনে করে তাদের উপর বহুবার হামলাও চালিয়েছিল। এই একা লড়া যুদ্ধের দামও ছিল অনেক চড়া। তার সাথীরাও তখন ধীরে ধীরে সাহস হারাচ্ছিল, কিন্তু যেহেতু ওনোডা তাদের সিনিয়র ছিল, তাই বাধ্য হয়েই তারা তার কথা মেনে নিচ্ছিল। একে একে ওনোডার সাথীরাও তাকে ছেড়ে গেল। 1949 সালে আকাটসু স্যারেন্ডার করল। 1954 সালে শিমাদা পুলিশ এনকাউন্টারে মারা গেল এবং অবশেষে 1972 সালে নিজের শেষ সাথী কোজুকার মৃত্যুর পর হিরো ওনোডা এখন এই আইল্যান্ডে একদম একা হয়ে পড়ল। লুবাং আইল্যান্ড এমনিতেও খুব কম জনবসতিপূর্ণ একটি এলাকা, কিন্তু ওখানকার স্থানীয়রা জানতো যে এই আইল্যান্ডের জঙ্গলে জাপানি গেরিলা লুকিয়ে আছে। ওনোডা স্থানীয়দের শত্রু মনে করত রীতিমতো এবং রাতের অন্ধকারে তাদের উপর হামলা করত। 29 বছরে ওনোডা ও তার সাথীরা প্রায় 30 জনের বেশি স্থানীয় মানুষকে হত্যা করেছিল এবং 100-রও বেশি মানুষকে আহত করেছিল। আইল্যান্ডের পুলিশ বহুবার তাদের ধরার চেষ্টা করেছিল, কিন্তু ওনোডার গেরিলা ট্রেনিং এতই শক্ত ছিল যে সে বারবার উধাও হয়ে যেত। ফিলিপিনের সরকারও তাদের বহুবার বিশ্বাস করানোর চেষ্টা করেছিল যে যুদ্ধ শেষ হয়ে গেছে। তারা আকাশ থেকে নিউজ পেপার ফেলল, ওনোডার বাড়ির লোকজনের চিঠি ও ছবি ফেলল, এমনকি লাউড স্পিকারে তার ভাইয়ের কণ্ঠও শোনানো হলো তাকে। কিন্তু ওনোডার মনে হতো এ সব শত্রুর কোনো ষড়যন্ত্র। সে এখন বেশ পরিচিত হয়ে গিয়েছিল, কিন্তু তাকে কেউ দেখতে পেত না। কেউ কেউ ভাবতো যে সে হয়তো মারা গেছে, আবার অনেকে বলতো তার আত্মা এই আইল্যান্ডে এখনো আছে। বন্ধুরা, এই ঘটনায় আশ্চর্যের বিষয় হলো সেখানকার সেনাদল ও সার্চ মিশন তাকে খুঁজতে ব্যর্থ হলো। সেখানে একজন 24 বছরের জাপানি ছেলে নোরিও সুজুকি এই কাজ কোনো গুলি না চালিয়ে করে দেখালো।
নোরিও কোনো সৈনিক ছিল না, বরং সে ছিল অ্যাডভেঞ্চার প্রিয়। তার জীবনের লক্ষ্য ছিল মাত্র 3টি। প্রথমত পান্ডা দেখা, দ্বিতীয়ত ইয়েতি দেখা এবং তৃতীয়ত হিরো ওনোডাকে খুঁজে বের করা। সে লুবাংয়ের জঙ্গলে ওনোডাকে রীতিমতো খুঁজতে বেরিয়ে পড়ল এবং মাত্র 4 দিনের মাথায় সে তাকে খুঁজে পেতে সক্ষম হলো। 20 ফেব্রুয়ারি 1974 সালে নোরিও সুজুকি এবং হিরো ওনোডার মুখোমুখি দেখা হলো। প্রথমে ওনোডা গুলি চালানোর চেষ্টা করেছিল, কিন্তু সুজুকি চিৎকার করে জাপানি ভাষায় তার নাম ধরে ডাকল এবং বলল, হিরো ওনোডা, এম্পায়ার অফ জাপানের মানুষ আপনার জন্য চিন্তিত। সুজুকি তাকে জানালো জাপান এখন মহাশক্তিতে পরিণত হয়েছে, কিন্তু ওনোডার একটাই জেদ ছিল, সে শুধু তার কমান্ডারের অর্ডারই শুনবে। সে সুজুকিকে জানিয়ে দিল, আমি কেবল তখনই বিশ্বাস করব যখন আমার কমান্ডিং অফিসার এখানে এসে আমাকে এই অর্ডার দেবেন। সুজুকি বুঝতে পেরেছিল যে এই যুদ্ধ অস্ত্র দিয়ে নয়, শুধু একটি অর্ডার দিয়ে শেষ হবে। এখন সমস্যা ছিল যে কমান্ডার 29 বছর আগে ওনোডাকে গেরিলা যুদ্ধের অর্ডার দিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তিনি এখন কোথায় আছেন তা কেউ জানত না। অনেকদিন পর জাপানিজ গভর্নমেন্ট সেই অফিসারের খোঁজ পেল, যিনি এখন রীতিমতো বই বিক্রি করে জীবন যাপন করছিলেন, মেজর ইয়োশিমি তানিগুচি। ইনি সেই অফিসার যিনি ওনোডাকে অর্ডার দিয়েছিলেন। অনেক পরিকল্পনার পর একটি বিশেষ মিশন ঠিক করা হলো, যেখানে মেজর তানিগুচিকে লুবাং আইল্যান্ডে পাঠানো হলো, যাতে তিনি সেই শেকল ভাঙতে পারেন যা 29 বছর আগে তিনি নিজেই বেঁধেছিলেন। যখন ওনোডা তার পুরনো কমান্ডারকে দেখল, ঠিক তখনই সে অ্যাটেনশন পজিশনে সেলুট করতে লাগলো। এই সুযোগে তার কমান্ডার একটি কাগজ বের করলেন এবং তাতে লেখা শব্দগুলো জোরে জোরে পড়লেন, যার অর্থ হলো, অফিসার ওনোডা, জাপান হেরে গেছে, তোমার মিশন এখন শেষ। নিজের তলোয়ার আর রাইফেল শত্রুর হাতে সঁপে দাও। 22 বছরের লুবাংয়ে প্রবেশ করা ওনোডা তখন 52 বছরে পা দিয়ে ফেলেছিলেন। সে তার যৌবন, বন্ধু এবং জীবনের সেরা বছরগুলো সেই আনুগত্যের নামে বিলিয়ে দিয়েছিলেন রীতিমতো, যা দুনিয়ার চোখে কোনো পাগলামির চেয়ে কম ছিল না। ওনোডা যখন জাপানে ফিরে এলো, তখন সে একজন ন্যাশনাল হিরো হয়ে গিয়েছিল। সে বহুবার সেই 30 জন মানুষের মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করেছিল, যাদের সে শত্রু ভেবে মেরে ফেলেছিল। কিন্তু যে জাপান সে 29 বছর আগে ছেড়ে গিয়েছিল, তেমন জাপান সে আর খুঁজে পেল না। এখন সেখানে টেকনোলজি আর ওয়েস্টার্ন কালচারের রাজত্ব। ওনোডা এই নতুন পরিবেশে তখন আর খাপ খাওয়াতে পারল না এবং পরের বছরই জাপান ছেড়ে ব্রাজিলে চলে গেল। 1996 সালে ওনোডা আবার ফিলিপিনের সেই আইল্যান্ডে গিয়েছিলেন, যেখানে তিনি তার যৌবন হারিয়েছিলেন। তিনি সেখানে স্থানীয় মানুষদের জন্য $10,000 দান করেন এবং স্কলারশিপ ফান্ডও তৈরি করেন, যাতে সেই মানুষগুলোর কষ্ট কিছুটা হলেও কম করতে পারেন, যাদের আপনজনদের তিনি না বুঝে মেরে ফেলেছিলেন। নিজের জীবনের এই সফর সম্পর্কে তিনি অনেক ইন্টারভিউ দিয়েছিলেন এবং নিজের বইতেও খোলাখুলি উল্লেখ করেছিলেন। কিন্তু তার এই কাহিনী, তার জীবনে ঘটে যাওয়া এত বড় একটা ঘটনা বিশ্বজুড়ে খ্যাতি পায় তখন, যখন 16 জানুয়ারি 2014 সালে 91 বছর বয়সে হিরো ওনোডা হার্ট ফেইলিয়ারের কারণে টোকিওতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিঃসন্দেহে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানকে খুব শোচনীয় পরাজয়ের সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু হিরো ওনোডা সম্ভবত সেই একমাত্র সিপাই ছিলেন যিনি এই যুদ্ধ তো জিতেছিলেন, কিন্তু সময়ের যুদ্ধের কাছে হেরে গিয়েছিলেন। হিরো ওনোডার এই দেশপ্রেম এবং ভক্তির গল্প শুনে আপনাদের কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট বক্সে। আর আজকের এই এপিসোড আমার কাছে মনে হয় আপনাদের এতটুকু হলেও ইন্সপায়ার করেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন।